সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে আমি পদার্থবিজ্ঞান বইয়ের তরঙ্গ শব্দ অধ্যায় থেকে কিছু সাধারণ প্রশ্ন, যেগুলো তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে পেতে পারো, অথবা সৃজনশীল প্রশ্নের 1 নম্বর এবং 2 নম্বরে, মানে ক এবং খ এর ক্ষেত্রে এই প্রশ্নগুলো তোমরা পেতে পারো। তোমরা যারা A+ প্রত্যাশী, তাদের জন্য কিন্তু সব ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমার কাছে মানে সমান গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। যার কারণে তুমি কিন্তু একটা মানে বেস্ট রেজাল্ট, যেটা পদার্থবিজ্ঞানের বা যে কোনো সাবজেক্টের বেস্ট রেজাল্টের জন্য কিন্তু তোমাদের প্রত্যেকটা ছোটোখাটো বিষয় যেখান থেকে মার্ক ক্যারি হয়, এই ছোটোখাটো বিষয়গুলো থেকে কিন্তু তোমাদেরকে অ্যাভয়েড করলে হবে না। প্রত্যেকটা বিষয়কে তোমাদেরকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে, গুরুত্বের সাথে নিতে হবে। তাহলেই কিন্তু তোমরা প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু একটা আলটিমেট সুন্দর একটা রেজাল্ট তোমরা নিয়ে আসতে পারবে এবং একটা কনফিডেন্সের সহিত তোমরা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, পরীক্ষাগুলো শেষ করতে পারবে। তোমাদের সামনে 2026 সালে SSC পরীক্ষা। তোমরা কিন্তু একটা চ্যালেঞ্জের সময় কিন্তু এখন পার করছো। এই চ্যালেঞ্জের সময়টা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, মূল্যবান। এই সময়টা, মূল্যবান সময়টা তোমরা অবশ্যই কাজে লাগাবে। আর তোমাদেরকে সহায়তা করার জন্য আমরা যতটুকু সম্ভব তোমাদের সহায়তায় আমরা পাশে আছি। যখন যতটুকু সহায়তা লাগবে ততটুকু সহায়তা হয়তো আমাদের কাছ থেকে পাবে, এবং সেই সহযোগিতাটুকু পেলে আমরা আসলে আমাদের এই পরিশ্রম কষ্টটাকে আমরা অনেক বেশি সার্থক মনে করব। তো দেখি আমরা তরঙ্গ শব্দ অধ্যায় থেকে আমি এখানে কিছু প্রশ্ন নিয়ে আসছি, যে প্রশ্নগুলো আসলে মানে তোমার বেসিক আইডিয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে এই অধ্যায়ের। এখন আমরা তরঙ্গ নিয়ে যদি আলোচনা করি, তরঙ্গটা কি? তরঙ্গটা হচ্ছে যে আমরা গতির অধ্যায় থেকে পড়ছিলাম, পর্যাবৃত্ত গতি একটা গতি। তাহলে তরঙ্গ হচ্ছে এমন একটা পর্যাবৃত্ত আন্দোলন, এমন একটি পর্যাবৃত্ত আন্দোলন, এমন একটি পর্যাবৃত্ত আন্দোলন, যে আন্দোলন একটা মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত করে। মাধ্যমের একটা স্থান থেকে, মনে করো যে এই একটা স্থান থেকে অন্য আর একটা স্থানে সঞ্চালিত করবে, এবং মাধ্যমের যে কণা, এই যে এখানে যে কণাটা আছে, এখানে যে কণাটা আছে, এখানে যে কণাটা আছে, এখানে যে কণাটা আছে, সেই কণাটা একটি কণা তার আরেকটি পাশের একটা কণায় কিন্তু শক্তি সঞ্চালিত করবে। এই যে কণাটা, এই কণাটার পাশে যে কণাটা আছে, সেই কণাটাকে কিন্তু সে শক্তি সঞ্চালিত করবে, কিন্তু সে তার জায়গা থেকে স্থানান্তরিত হবে না। সে তার জায়গা থেকে, আমরা দেখব যে একটা তরঙ্গ এইভাবে চলে যাচ্ছে, এইভাবে চলে যাচ্ছে, কিন্তু এই তরঙ্গের যে কণাগুলো আছে সেই কণাগুলো কিন্তু তার জায়গায় কিন্তু এই কণাগুলো থাকবে। কণাগুলো একটা কণা আরেকটা কণাকে শক্তি সঞ্চালিত করে এই তরঙ্গটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু সেই কণাগুলো কিন্তু তার নিজের জায়গা থেকে স্থান পরিবর্তন করবে না। তরঙ্গ বলতে আমরা কি বুঝি? তরঙ্গ হচ্ছে এমন একটি পর্যাবৃত্ত আন্দোলন যা কোনো মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না। সেটাকে বলা হচ্ছে তরঙ্গ। ঠিক আছে? আচ্ছা, দেখো, অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ বলতে আমরা কি বুঝি? মানে তরঙ্গ হচ্ছে দুই প্রকার, একটা হলো অনুপ্রস্থ তরঙ্গ, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গটা কি? অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে এমন ধরনের তরঙ্গ যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়। যে তরঙ্গ, মনে করো যে এমন একটি তরঙ্গ এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এখন এই তরঙ্গটা কোন দিকে যাচ্ছে, এই তরঙ্গের দিকটা কোন দিকে? এই তরঙ্গের দিকটা হচ্ছে এদিকে, এই তরঙ্গের দিকটা সামনের দিকে, কিন্তু এই তরঙ্গের কণাগুলো কি করছে? কণাগুলো একবার উপরে উঠছে না, এভাবে উপরে উঠছে না, আবার কি হচ্ছে, আবার নিচে নামতেছে না, একবার উপরে উঠছে একবার নিচে নামছে। তাহলে এই যে একবার উপরে উঠলো আর যে নিচে নামলো, আর তরঙ্গের দিক হচ্ছে এদিকে, তাহলে এইখানে কি কোণ উৎপন্ন করছে? এখানে এখানে একটা সমকোণ উৎপন্ন করছে না? এখানে একটা সমকোণ উৎপন্ন করছে। তাহলে আমরা কি বলতে পারি? যে অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে যে তরঙ্গ কোনো মাধ্যমের কণাগুলোর স্পন্দন, দেখো স্পন্দনের দিক কোনটা? কম্পনের দিক এইটা, কম্পনের দিক হচ্ছে এই যে উপর নিচ, তাই তো? তাহলে এই যে স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়, বা তরঙ্গটা হচ্ছে সামনের দিকে অগ্রসর হচ্ছে, সেই তরঙ্গটা যে সামনের দিকে অগ্রসর হচ্ছে, আর এই যে কণাগুলোর স্পন্দন, সেই কণাগুলোর স্পন্দন মানে কম্পনটা এভাবে হওয়ার কারণে এইটা তরঙ্গের দিকের সাথে সে একটা সমকোণ তৈরি করছে। এই জন্য এটাকে আমরা বলি অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে সংজ্ঞাটা আমরা কি বলতে পারি? যে তরঙ্গ কোনো মাধ্যমের কণাগুলোর
স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তখন সেই তরঙ্গকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। ঠিক আছে, দেখো তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ কোনটা? তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয়। তুমি একটা জিনিস খেয়াল করো যে অনুদৈর্ঘ্য তরঙ্গ সাধারণত আমরা এইভাবে দেখি, দেখো এখানে কি হচ্ছে, এখানে কিন্তু একটা সংকোচন ঘটছে, এখানে একটা সংকোচন ঘটছে না, আর এখানে কি ঘটছে, এখানে কিন্তু একটা প্রসারণ ঘটছে। এই যে মানে কোনো স্প্রিংয়ের কথা যদি আমরা চিন্তা করি তাহলে সেই স্প্রিংয়ে কী হয়, একটা সংকোচন একটা প্রসারণের মাধ্যমে সে কিন্তু সামনের দিকে অগ্রসর হয়। একটা সংকোচন একটা প্রসারণ, এইভাবে একটা সংকোচন একটা প্রসারণ, আবার একটা সংকোচন আবার একটা প্রসারণ, এই সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কিন্তু সে সামনের দিকে অগ্রসর হয়। তাহলে তরঙ্গ প্রবাহের দিক কোন দিকে? তরঙ্গ প্রবাহের দিক হচ্ছে সামনের দিকে, ওদিকে। আর এইখানে যে সংকোচন প্রসারণটা হচ্ছে সেই সংকোচন প্রসারণটা কীভাবে হচ্ছে? সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ। তাহলে এটা কি? এটা এরকম এই দিকটাও এর সাথে ক্যারি করে না, সমান্তরালে ক্যারি করে না, সমান্তরালে যায় না, মানে তরঙ্গ প্রবাহের দিক আর এর সংকোচন প্রসারণের যে কণাগুলোর যে যে দিক, কণাগুলো কেমন করছে, এরকম করছে না? তাহলে কণাগুলোর যে এরকম, তার সাথে কি এটা তরঙ্গ প্রবাহের দিকের সাথে সমান্তরালে আছে না? কিন্তু এখানে কণাগুলো কি করছে, এখানে কণাগুলো উপর নিচে করছিল, যে কারণে এখানে কিন্তু সমকোণে তরঙ্গের প্রবাহের দিকের সমকোণের সাথে কিন্তু কণাগুলো ছিল, আর এখানে কণাগুলো কিন্তু তরঙ্গের প্রবাহের দিকের সমান্তরালে কিন্তু অগ্রসর হচ্ছে। তাহলে আমরা বলতে পারি অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে যে তরঙ্গ কোনো মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তখন সেই তরঙ্গকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, আচ্ছা, অনুপ্রস্থ অনুদৈর্ঘ্য তরঙ্গ আমরা দেখলাম। এরপর দেখি তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে। দেখো আমরা একটা অনুপ্রস্থ তরঙ্গের কথা চিন্তা করি, একটা অনুপ্রস্থ তরঙ্গ সাধারণত কী হয়, এরকম এরকম এভাবে সামনের দিকে যায়, তাই তো? তাহলে এইভাবে সামনের দিকে যদি যায় তাহলে আমরা দেখব যে এই তরঙ্গের তরঙ্গ শীর্ষ, দুটো জিনিস আমরা দেখব, এই তরঙ্গের তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ, তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ। তরঙ্গ শীর্ষ কোনটাকে বলে? এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, এটা হলো তরঙ্গ শীর্ষ, আর এটা হচ্ছে তরঙ্গ পাদ। তাহলে একটা তরঙ্গ শীর্ষ, একটা তরঙ্গ পাদ, একটা তরঙ্গ শীর্ষ, একটা তরঙ্গ পাদ, এইভাবেই কিন্তু একটা তরঙ্গ সামনের দিকে অগ্রসর হয়। এখন দেখো আমরা তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাত শিখলাম, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটাকে বোঝা। এখন তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে যে একটা তরঙ্গ শীর্ষ থেকে আরেকটা তরঙ্গ শীর্ষ পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বকে বলে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। একটা তরঙ্গ শীর্ষ থেকে আরেকটা তরঙ্গ শীর্ষ পর্যন্ত কোনো তরঙ্গের একটা তরঙ্গ শীর্ষ থেকে আরেকটা তরঙ্গ শীর্ষ পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। আবার এখানে দেখো, এখানে এটা কি তরঙ্গপথ, এটা কি, এটা হচ্ছে একটা তরঙ্গপথ। তাহলে এই তরঙ্গপথ থেকে অপর তরঙ্গপথ পর্যন্ত দূরত্ব, এটাও কিন্তু একটা তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু। ঠিক আছে, তাহলে একটা তরঙ্গের আমরা তরঙ্গ শীর্ষের কথা বলেও তরঙ্গ দৈর্ঘ্যকে সংজ্ঞায়িত করতে পারি, তরঙ্গপথের কথা বলেও আমরা তরঙ্গ দৈর্ঘ্যকে সংজ্ঞায়িত করতে পারি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি আমরা বুঝলাম, তরঙ্গ দৈর্ঘ্যকে সাধারণত ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এরপর দেখো আমরা দেখব হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল বলতে কি বোঝায়? পর্যায়কাল হচ্ছে কোনো তরঙ্গ একটা কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় হচ্ছে পর্যায়কাল। অর্থাৎ আমি যে তরঙ্গের কথা বলছিলাম যে একটা তরঙ্গ শীর্ষ আর অপর একটি তরঙ্গ শীর্ষ, মানে তার পরবর্তী যে তরঙ্গ শীর্ষ, সেই তরঙ্গ শীর্ষ নিয়ে তৈরি হয় হচ্ছে একটা একটা তরঙ্গ দৈর্ঘ্য বা একটা কম্পন। তাহলে এই একটা কম্পন সম্পূর্ণ করতে যে সময় লাগবে, এই একটা কম্পন সম্পূর্ণ করতে যে সময় লাগে, অর্থাৎ যদি টি সময় লাগে তাহলে এই তরঙ্গের পর্যায়কাল হবে হচ্ছে টি। এই যে পর্যায়কালের কথা বলছি, এই পর্যায়কাল হবে হচ্ছে টি, মানে একটা কম্পন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে বলা হয় হচ্ছে পর্যায়কাল, এবং এই পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক বলতে কি বোঝায়? কম্পাঙ্ক হচ্ছে কোনো তরঙ্গ
এক সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, দেখো এটা কিন্তু একটা পূর্ণ স্পন্দন, কিন্তু এটা কিন্তু একটা পূর্ণ স্পন্দন। এক সেকেন্ডে কোনো একটি তরঙ্গ যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে। অর্থাৎ এই যে টি সেকেন্ডে যদি মানে কোনো তরঙ্গ যদি একটি কম্পন সম্পন্ন করে টি সেকেন্ডে কোনো তরঙ্গ যদি একটি কম্পন সম্পন্ন করে তখন তাকে তো আমরা পর্যায়কাল বলি। টি সেকেন্ডে যদি মানে একটা কম্পন যদি সম্পন্ন করে, মানে একটা কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে সেটাই হচ্ছে টি সেকেন্ড। তো তাহলে টি সেকেন্ডে যদি একটা কম্পন সম্পন্ন করে, অতএব এক সেকেন্ডে কতগুলো কম্পন সম্পন্ন করবে? 1/tt কম্পন। তাহলে এক সেকেন্ডে যতগুলো কম্পন সম্পন্ন করে তাকে আমরা বলছি হচ্ছে এফ। তাহলে এফ ইজ ইকুয়াল টু 1/t, এটা বলা যায়। এফ ইজ ইকুয়াল টু 1/t, অর্থাৎ কম্পাঙ্ক হচ্ছে, আমরা কম্পাঙ্ককে এফ দিয়ে প্রকাশ করি। এফ ইজ ইকুয়াল টু 1/t, অর্থাৎ এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন হয় তাকে ওই তরঙ্গের কম্পাঙ্ক বলে। এরপরে আছে বিস্তার। দেখো একটা তরঙ্গ কণা সাম্যাবস্থা থেকে, আমি যদি এই লাইনটা যদি আমি সাম্যাবস্থা ধরি, এই লাইনটা যদিও এটা সাম্যাবস্থা হয়নি, এই লাইনটাকে যদি আমি সাম্যাবস্থা ধরি, তাহলে এই সাম্যাবস্থা থেকে কণাগুলো যত দূর পর্যন্ত অগ্রসর হতে থাকে, সাম্যাবস্থা থেকে কণাগুলো যত দূর পর্যন্ত অগ্রসর হয় তাকে বলা হয় হচ্ছে ওই তরঙ্গের বিস্তার। অর্থাৎ একটি তরঙ্গের সাম্যাবস্থা থেকে ওই তরঙ্গের যে কণাগুলো যত দূর পর্যন্ত বিস্তার লাভ করে, যতদূর পর্যন্ত সে যেতে পারে, যতদূর পর্যন্ত সে অগ্রসর হয়, সেটাই হচ্ছে ওই তরঙ্গের বিস্তার। আচ্ছা, দশা বলতে কি বুঝে? দশা হচ্ছে যে এই তরঙ্গের কোনো একটি অবস্থানের সামগ্রিক যে অবস্থা, এখানে হতে পারে, 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 কোনো একটি অবস্থানের, যে কোনো একটা অবস্থানের সামগ্রিক যে অবস্থা সেটাকে বলা হচ্ছে দশা। অর্থাৎ এইখানে যদি আমরা একটা চিন্তা করি, এখানে যদি একটা কণার কথা চিন্তা করি বা এখানে একটা কণার কথা চিন্তা করি, সেই কণাটা কি অবস্থায় আছে, সেই কণাটা কোন দিকে, সেই কণাটা অবশ্যই এদিকে মুখ করছে, তাই তো? তাহলে এটাই হচ্ছে মানে দশা। কোনো একটি তরঙ্গের মানে কোনো অবস্থানের বা কোনো বিশেষ মুহূর্তের সামগ্রিক অবস্থাকে বলা হয় তার দশা। ঠিক আছে, তাহলে আমরা দশা সম্পর্কে জানলাম। এবার হচ্ছে শব্দতর তরঙ্গ এবং শব্দোত্তর তরঙ্গ, এটা সম্পর্কে আমরা একটু কথা বলি। দেখো, শব্দতর তরঙ্গ, আমরা মানুষের শ্রাব্যতার একটা সীমা আছে। শ্রাব্যতার সীমা আমরা জানি কি? মানুষের শ্রাব্যতার সীমা হচ্ছে 20 হার্টজ। 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত হচ্ছে মানুষের শ্রাব্যতার সীমা। এর ভিতরে যে শব্দগুলো উৎপন্ন হবে, এই ফ্রিকোয়েন্সিতে যে শব্দগুলো উৎপন্ন হবে, এই কম্পাঙ্কে যে শব্দগুলো উৎপন্ন হবে, সেই শব্দগুলোকে বলা হবে হচ্ছে মানুষের শ্রাব্যতার সীমা। এখন যদি দেখো, এই 20 হার্টজ এটাই কি সর্বনিম্ন, আর 20,000 হার্টজ এটাই কি সর্বোচ্চ। এটা হচ্ছে সর্বনিম্ন আর এটা হচ্ছে সর্বোচ্চ। এখন এই 20 হার্টজের থেকে যদি কম হার্টজ হয়, যদি 19.9999999 এরকম কোনো যদি মানে শব্দ বা এর নিচে আরও কোনো শব্দ যদি উৎপন্ন হয়, তাহলে সেই শব্দ হচ্ছে মানুষের শোনার পসিবল না। আবার এই 20,000 হার্টজের থেকে উপরে, 20,000 হার্টজের উপরের যে শব্দগুলো, 20,000 হার্টজ কম্পাঙ্কের উপরের যে শব্দগুলো, সেই শব্দগুলো মানুষের পক্ষে শোনা সম্ভব না। তাহলে 20 হার্টজের নিচের যে শব্দগুলো, 20 হার্টজের নিচে যে শব্দগুলো, সেই শব্দগুলোকে বলা হয় হচ্ছে শব্দে তর তরঙ্গ। শব্দে তর তরঙ্গ। আর এই 20,000 হার্টজের উপরে যে শব্দগুলো, সেই শব্দগুলোকে বলা হয় হচ্ছে শব্দোত্তর তরঙ্গ। শব্দোত্তর তরঙ্গ। বোঝা গেছে? 20 হার্টজের নিচে যে তরঙ্গ, সেই তরঙ্গকে বলা হয় হচ্ছে শব্দোত্তর তরঙ্গ, এবং 20,000 হার্টজের উপরের যে শব্দ, সেই শব্দগুলোকে বলা হয় শব্দোত্তর তরঙ্গ। দেখো, পানি ও বায়ুর তরঙ্গের পার্থক্যটা আমাদের এখানে দেখাতে বলছে, যে পানি ও বায়ু তরঙ্গের পার্থক্যটা কি। এখন পানির যে তরঙ্গটা, সেই তরঙ্গটা কিভাবে যায়? পানির তরঙ্গটা যায় হচ্ছে
পানির তরঙ্গটা যায় হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ হিসেবে যায়, অনুপ্রস্থ তরঙ্গ হিসেবে যায়। আর বায়ুর যে তরঙ্গটা, বায়ুর তরঙ্গটা কীভাবে যায়, এটা যায় হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ হিসেবে যায়। এই তরঙ্গটা যায় হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ হিসেবে। পানির যে তরঙ্গটা সেটা যাবে অনুপ্রস্থ তরঙ্গ হিসেবে, এবং বায়ুর যে তরঙ্গটা সেটা যাবে অনুদৈর্ঘ্য তরঙ্গ হিসেবে। এখন এই অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের পার্থক্য যদি আমি জানি, তাহলে বায়ু এবং পানির যে তরঙ্গের পার্থক্য, সেই পার্থক্যটা আমি বলতে পারবো একেবারে। মানে যদি তুমি এটাকে সিমুলাইজ করে ফেলো, একেবারে যে অনুপ্রস্থ তরঙ্গটা আমি জানি, অনুদৈর্ঘ্য তরঙ্গটা আমি জানি, এখন সেটা বায়ু হোক, পানি হোক, আর যাই হোক না কেন, যেটার সাথে এটাকে সিমিলারিটি দেখানো হচ্ছে যে অনুপ্রস্থ তরঙ্গ, এমন পানি কেন আর অন্য কোনো যদি জিনিস থাকে যে এটা অনুপ্রস্থ তরঙ্গ, বা এখানে অনুদৈর্ঘ্য তরঙ্গ, বায়ু ছাড়া যদি অন্য কোনো মাধ্যম থাকে সেটা যদি অনুদৈর্ঘ্য তরঙ্গ হয়, তাহলে আমি অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গটা জানি, তাহলে আমি এই দুইটার পার্থক্য লিখে দিলে আমার ওই দুইটা পার্থক্য অলরেডি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের পার্থক্যটা কী? সাধারণত অনুপ্রস্থ তরঙ্গ কী হয়, মাধ্যমের কণাগুলো তার স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়। তাহলে বলবো কি যে পানি মাধ্যমের যে তরঙ্গটা, সেই তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়। আর বায়ু মাধ্যমের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলো স্পন্দনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয়। ওকে, তারপরে আর কি হতে পারে? অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে কি হয়? অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ পাদও সৃষ্টি করে তরঙ্গ সামনের দিকে অগ্রসর হয়। আর অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কি হয়? একটা সংকোচন এবং একটা প্রসারণ, একটা সংকোচন এবং একটা প্রসারণ, এইভাবেই তরঙ্গ সামনের দিকে অগ্রসর হয়। আমি যদি এভাবেই বায়ু এবং পানির যে মানে তরঙ্গের যে পার্থক্য, সেই পার্থক্যটা যদি আমি এভাবে লিখি, এভাবে বলি, তাহলে কিন্তু আমার এই প্রশ্নটার অ্যান্সার কিন্তু কমপ্লিট। দেখো, পরের যে প্রশ্নটা আছে যে ত্রিমাত্রিক সিসমিক সার্ভেতে শব্দ তরঙ্গের ব্যবহার। মানে ত্রিমাত্রিক সিসমিক সার্ভে এটা সাধারণত কি? এটা একটা প্রক্রিয়া। এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় দেখো মাটির নিচে আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে না, আমাদের দেশে প্রাকৃতিক সম্পদ কম হলেও আরব যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে মাটির নিচে প্রচুর পরিমাণে কি আছে? জ্বালানি আছে। তার মানে কি? এটা প্রাকৃতিক সম্পদ। এখন এই যে জ্বালানিগুলো মানে কোথায় আছে, কত নিচে আছে, বা কোন লেয়ারে আছে, কোন লেয়ারে কী ধরনের সম্পদ আছে, কী ধরনের গ্যাস আছে না তেল আছে না কি আছে, এগুলো যে জানার জন্য এক ধরনের মানে পদ্ধতি আছে, যে পদ্ধতিকে বলা হয় হচ্ছে সিসমিক সার্ভে। এই সিসমিক সার্ভে পদ্ধতিটা কি? যে মাটির বেশ কিছু নিচে একটা বিস্ফোরণ ঘটানো হয়। মাটির বেশ নিচে একটা বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণের যে শব্দটা, সেই শব্দটা মাটির ভিতরে মানে যত দূর পর্যন্ত সে মানে ওই শব্দটা যে ফিরে আসে, মানে প্রত্যেকটা শব্দ তো যায়, যে কি হয় একটা জায়গায় প্রতিফলিত হয়ে আবার ফিরে আসে না? তাহলে প্রত্যেকটা লেয়ারে, প্রত্যেকটা জায়গায় একটা মানে শব্দগুলো কিন্তু প্রতিফলিত হয়ে যেখানে যেখানে সে প্রতিফলন মানে প্রতিফলক পৃষ্ঠ যেখানে যেখানে পাচ্ছে, সেখান থেকে কিন্তু সে প্রতিফলিত হয়ে ফিরে আসছে। তাহলে এই যে শব্দ প্রতিফলিত হয়ে ফিরে আসার পরে একটা জিওফোন নামক এক ধরনের যন্ত্র আছে, জিওফোন। সেই জিওফোনে আমরা যদি এটাকে একটু মানে চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, যে এটা যদি একটা সারফেস হয়, মানে ভূপৃষ্ঠ হয়, তাহলে ভূপৃষ্ঠের মনে করো যে এখানে যদি সেই বিস্ফোরণটা ঘটানো হয়, এখানে যদি বিস্ফোরণটা ঘটানো হয়, আর দেখো এখানে যদি আমার থাকে হচ্ছে, এখানে যদি থাকে হচ্ছে আমার কোনো তেলের বা গ্যাসের যদি এখানে কোনো স্তর থাকে, এখানে গ্যাস আছে এবং তেল আছে, এখানে গ্যাসের স্তর, এখানে তেলের স্তর, এরকম যদি থাকে, তাহলে দেখো এখান থেকে যে শব্দটা তৈরি হয়েছে, এখান থেকে একটা শব্দ তৈরি হয়েছে না, এই শব্দটা কী হবে? চারিদিকে ছড়িয়ে পড়বে, চারিদিকে ছড়িয়ে পড়বে। এখন এইখানে এসে একটা প্রতিফলন তৈরি করবে না, এই শব্দের একটা প্রতিফলন তৈরি করবে। আমাদের মনে করো যে জিওফোনটা, এখানে আমার সেই জিওফোনটা এখানে আছে, এখানে আমার সেই জিওফোনটা আছে। এখন এখান থেকে যদি শব্দ প্রতিফলিত হয়ে আমার এই জিওফোন যে অবস্থানে, এখান থেকে মানে শব্দের উৎস হচ্ছে এটা, শব্দের উৎস থেকে আমার জিওফোন যেখানে আছে সেখানকার দূরত্ব আমি জানি। তাহলে শব্দ উৎস থেকে সেখান থেকে প্রতিফলিত হয়ে যদি এখানে সেই প্রতিফলক পৃষ্ঠ হয়, সেই গ্যাসের লেয়ারে যদি এখানে যদি প্রতিফলিত হয়ে আমার এখানে পর্যন্ত ফিরে আসতে যে সময় লাগবে, সেই সময়ে মানে হিসাব করে বা ক্যালকুলেট করে
এইখানের প্রত্যেকটা এই যে শব্দটা যেখান থেকে প্রতিফলিত হচ্ছে প্রত্যেকটা শব্দের প্রতিফলনকে এই জিওফোন এটাকে হচ্ছে মানে ক্যালকুলেট করে তারপরে হিসাব করে সে কিন্তু এই জায়গার একটা চিত্র কিন্তু সে তুলে ধরে। এখানকার একটা চিত্র তুলে ধরার কারণে আমরা জানতে পারি যে ভূপৃষ্ঠ থেকে কত নিচে এই কি আছে যা মানে জ্বালানি বা সম্পদ বা প্রাকৃতিক সম্পদ বা কি মানে যেগুলো মাটির নিচে থাকে যে সম্পদগুলো সেই সম্পদগুলো সম্পর্কে আমরা একটা মানে ধারণা পেতে পারি। একটা ধারণার মাধ্যমে কিন্তু আমরা পরে হচ্ছে সেখানে খনন করা হয়। খনন করে সেই লেয়ার পর্যন্ত খনন করার জন্য যে উপকরণ লাগে সেই উপকরণ নিয়ে আমাদেরকে মানে ঝাঁপিয়ে পড়তে হয়। এই তো দেখো ত্রিমাত্রিক বলছি কেন, কারণ হচ্ছে এখানে যে ম্যাপটা করা হয় সেই ম্যাপটা হচ্ছে ত্রিমাত্রিক হয়। ত্রিমাত্রিক বলতে কি বোঝায়, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3 ডাইমেনশনে থাকে, যে কারণে এটাকে ত্রিমাত্রিক বলা হচ্ছে এবং এটার নাম হলো ত্রিমাত্রিক সিসমিক সার্ভে, যেখানে শব্দ তরঙ্গের ব্যবহার ঘটানো হচ্ছে। পরিবেশের সকল শব্দ আমরা শুনতে পাই না কেন? এই প্রশ্নের উত্তর তোমরা জানো। দেখো আমরা একটু আগে বলছিলাম যে 20 হার্টজ আর 20,000 হার্টজের কথা বলছিলাম না? এই 20,000 এবং 20,000 হার্টজের যে শব্দগুলো সেই শব্দগুলো ছাড়া আমরা কি সব শব্দ শুনতে পাবো? মানে এই 20,000 এবং 20,000 হার্টজের ভিতরে যে শব্দগুলো, এই শব্দগুলো ছাড়া এর বাইরে যে শব্দগুলো হচ্ছে সেই শব্দগুলো কি আমাদের পক্ষে শোনা সম্ভব? আমাদের পক্ষে শোনা সম্ভব না। এই কারণে পরিবেশের সকল শব্দ আমাদের পক্ষে শোনা সম্ভব না। দেখো শীতকাল অপেক্ষা গ্রীষ্মকালে বাতাসের শব্দের বেগ বেশি কেন? তুমি বাতাসের কথা চিন্তা করো। শীতকালে বাতাসের অবস্থা কি থাকে? শীতকালে বাতাস থাকে হচ্ছে শুষ্ক থাকে। শীতকালের বাতাস হচ্ছে শুষ্ক। আর গ্রীষ্মকালের বাতাস হচ্ছে শীতকাল অপেক্ষা গ্রীষ্মকালে বাতাসের শব্দের বেগ বেশি কেন? মানে গ্রীষ্মকালের শব্দের বেগ বেশি কেন? গ্রীষ্মকালে কি হয়? গ্রীষ্মকালের বাতাস কেমন থাকে বলো তো? গ্রীষ্মকালের বাতাস থাকে হচ্ছে আর্দ্র থাকে। ঠিক আছে, এখন দেখো এখানে আমি যেভাবে তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, এইভাবে তোমরা নাও বলতে পারো, কিন্তু মানে তোমাদের জানার জন্য এটা বলছি যে গ্রীষ্মকালের বাতাস আর্দ্র থাকে মানে কি সেখানে ভেজা থাকবে মানে কি সেখানে থাকবে হচ্ছে পানি থাকবে। ঠিক আছে, বাতাসের বেশিরভাগ জায়গা জুড়ে থাকবে হচ্ছে পানি থাকবে। আর শুষ্ক বাতাসের ক্ষেত্রে কি থাকে? এখানে থাকে হচ্ছে নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, এই সমস্ত জিনিসপত্র থাকে, তাই তো? তাহলে দেখো নাইট্রোজেনের পারমাণবিক মানে নাইট্রোজেন যদি এখানে নাইট্রোজেন অণু হিসেবে আছে, নাইট্রোজেনের আণবিক ভর কত? অক্সিজেনের আণবিক ভর কত? এগুলো কিন্তু খুব ভারী মৌল, কিন্তু এগুলোর আণবিক ভর কিন্তু অনেক বেশি। ঠিক আছে, যেমন অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32 গ্রাম। এখানে পানি দেখো, পানির আণবিক ভর কত? পানির আণবিক ভর হচ্ছে 1 × 2 + 16 মানে হচ্ছে 18 গ্রাম। তাহলে এই যে নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে এই সমস্ত ভারী মৌলগুলো, এই ভারী মৌলগুলোকে সরিয়ে দেখো সেখানে পানির মতো হালকা অণু সেই জায়গাগুলো দখল করছে। তাহলে পানির মতো হালকা অণুগুলো জায়গা দখল করার কারণে দেখো সেইখানে বাতাসের ঘনত্ব কিন্তু কমে গেছে। বাতাসের ঘনত্ব কমে যাওয়ার কারণে বাতাসে শব্দের বেগ কিন্তু বেশি, অর্থাৎ গ্রীষ্মকালের বাতাসে শব্দের বেগ বেশি হয়। এই কারণ হচ্ছে শীতকালের বাতাস থাকে হচ্ছে ভিজা আর্দ্র, আর শীতকালের বাতাস থাকে হচ্ছে শুষ্ক থাকে, যে কারণে ওইখানে শুষ্ক বাতাসে সাধারণত এরকম ধরনের ভারী অণুগুলো বিদ্যমান থাকে। আর এই ভারী অণু বিদ্যমান থাকার কারণে সেখানে যে ঘনত্ব, সেই পানির ঘনত্ব অপেক্ষা গ্রীষ্মকালের আর্দ্র বাতাসের পাত্র অনেক কম, যে কারণে বাতাসের শব্দের বেগ বেশি। অবশ্যই বুঝতে পারছো। দেখো পরের প্রশ্নটা কি আছে, বাদুড় কীভাবে পথ চলে? খুবই সুন্দর প্রশ্ন। বাদুড় কীভাবে পথ চলে এটা আমরা একটু আগে যে কথাগুলো বলছিলাম যে মানুষের শ্রাব্যতার সীমা হচ্ছে 20,000 হার্টজের নিচে। আর এই বাদুড় যে শব্দটা করে, বাদুড়ের শব্দ, বাদুড় তো চোখ আছে, আমরা সবাই দেখছি বাদুড়ের চোখ আছে, বড় বড় দুটো চোখ আছে। তো এই বাদুড়ের চোখগুলো দিয়ে তারা কেন দেখতে পায় না? বাদুড়ের চোখগুলো দেখতে পায়, খুবই ক্ষীণভাবে দেখতে পায়। এই কারণে ওই ক্ষীণ দৃষ্টি দিয়ে সে আসলে পথ চলতে পারে না। তার পথ চলার জন্য একটা মানে এটা কি বলবো, বাদুড় হচ্ছে এমন একটা আশ্চর্যজনক প্রাণী, যে আশ্চর্যজনক প্রাণী সে শব্দ করে
তার সামনে অবস্থান কি আছে, সামনের শিকার কি আছে, সামনে কি প্রতিবন্ধকতা আছে, সে সব কিছুই শব্দ দিয়ে সে বিশ্লেষণ করতে পারে। মানে এত সৃষ্টির, আমাদের যে পৃথিবীতে তো আশ্চর্যজনক অনেক ধরনের সৃষ্টি আছে, এই আশ্চর্যজনক সৃষ্টির ভিতরে এই বাদুড়ের যে পথ চলে এটা হচ্ছে আরও বেশি আশ্চর্যজনক। তুমি চিন্তা করতে পারবো না যে বাদুড় 20,000 হার্টজের শব্দ তরঙ্গ তৈরি করে, মানে 20,000 হার্টজের উপরের শব্দ তরঙ্গ, যেটাকে বলা হচ্ছে আমরা শব্দোত্তর তরঙ্গ। শব্দোত্তর তরঙ্গ, এই শব্দোত্তর তরঙ্গ সে সৃষ্টি করে। এই যখন সে পথ চলে সামনে, তখন তার মুখ থেকে এই শব্দোত্তর তরঙ্গ সে সৃষ্টি করে যখন সামনে কোনো প্রতিবন্ধকতা থাকে, সামনে কোনো অবস্থান থাকে, সামনে কোনো যদি এরকম ধরনের কোনো একটা বস্তু যদি সামনে থাকে, তাহলে সে কিন্তু ওই শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করার কারণে ওই প্রতিবন্ধক থেকে শব্দ প্রতিফলিত হয়ে তার কানে ফিরে আসতে যে সময়টা লাগে, সেই সময়টা হিসাব করে সে ক্যালকুলেট করে ফেলে, এবং তার প্রতিফলিত হওয়া শব্দের ধরন বুঝে সে ক্যালকুলেট করে ফেলে যে ওইখানে যে বস্তুটা আছে সেই বস্তুটা আমার জন্য বিপজ্জনক কিনা, আমার শিকার কিনা, আমার খাবার কিনা, সে কিন্তু সেটা আইডেন্টিফাই করে ফেলে। মানে এটা কত ধরনের একটা সূক্ষ্ম ব্যাপার। যে শব্দ দেখো 20,000 হার্টজের উপরের শব্দ আমাদের শোনার ক্ষমতার বাইরে, এই শব্দটা আমাদের মানে কান হচ্ছে নিতে পারে না এই ধরনের শব্দ। তাহলে আমাদের এই ধরনের শব্দ শোনার ক্ষমতা নাই, যে শব্দ ব্যবহার করে বাদুড় তার সামনের পথ সে অগ্রসর হচ্ছে। যদি এই ধরনের শব্দ শোনার মানে আমাদের ক্যাপাসিটি থাকতো, তাহলে এত তীব্র শব্দ, মানে যে শব্দে আমাদের কান ফেটে যেত, কানের পর্দা আমাদের ফেটে যেত, মানে এত তীব্র শব্দ সে ব্যবহার করে সে তার পথ চলে। অথচ এই শব্দটা আমরা রাত্রে যদি আমরা সাধারণত বাদুড়ের আনাগোনা বেশি হয় রাত্রে যদি এইরকম ধরনের শব্দ হতো, তাহলে কিন্তু আমরা ঘুমানো আমাদের পক্ষে সম্ভব ছিল না। মানে এই শব্দটা যদি আমরা শুনতে পারতাম, তাহলে ঘুমানো আমাদের পক্ষে মানে মানুষের অস্তিত্ব বিলীন হওয়ার একটা প্রক্রিয়া হতো। তো যাই হোক, একটা সৃষ্টির একটা মানে অপূর্ব একটা সৌন্দর্য এটা, যে এইভাবেই হচ্ছে আমরা বেঁচে আছি এবং আমরা একসাথে একই পরিবেশে আমরা জীবন ধারণ করছি। এটা খুবই মানে আশ্চর্যজনক, খুবই আশ্চর্যজনক। তোমরা এটা যখন ফিল করবা, তখন বুঝতে পারবা যে এরকম ধরনের শব্দ ব্যবহার করে বাদুড় চলে। তাহলে বাদুড় এরকম ধরনের শব্দ ব্যবহার করে যখন চলে, তাহলে দিনের বেলা চলে না কেন? সমস্যা কি দিনের বেলা চলতে? দিনের বেলা চলে না কারণ হচ্ছে দিনের বেলা বাদুড় চলতে পারবে না। কেন চলতে পারবে না? কারণ দিনের বেলা প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের শব্দ উৎপন্ন হয়, বিভিন্ন ধরনের শব্দ চারপাশে উৎপন্ন হয়। এই বিভিন্ন ধরনের শব্দের ক্ষেত্রে এই তার যে শব্দ যে তৈরি করছে সেই শব্দের মানে মিক্সিং ঘটলে সে আসলে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবে না তার সামনে কি আছে। যে কারণে দিনের বেলা বাদুড় এই হিসাব নিকাশ করে দিনের বেলা বাদুড় কিন্তু পথ চলে না। দেখে যে রাত্রে কোনো ধরনের শব্দ হবে না, কম শব্দ হবে, এবং এই শব্দে আমি আমার মতো করে মানে আমি সামনে এগোতে পারবো। আমার শব্দটাকে তৈরি করে সেই শব্দের প্রতিফলনটাকে আমি হিসাব করে সূক্ষ্মভাবে এবং সঠিকভাবে আমি ক্যালকুলেট করতে পারবো আমার লক্ষ্যবস্তুকে। ওকে, একটি দীর্ঘ ফাঁপা লোহার পাইপের এক প্রান্তে শব্দ করলে অপর প্রান্তে দুবার শোনা যায় কেন? খুবই সিম্পল একটা ব্যাপার। একটা লোহার পাইপের এক প্রান্তে যদি তুমি শব্দ করো, এক প্রান্তে যদি তুমি শব্দ করো, তাহলে অপর প্রান্তে এই প্রান্তে তুমি শব্দ করছো, অপর প্রান্তে দুবার শোনা যাবে। দুবার হচ্ছে এই শব্দটাকে শোনা যাবে। কিভাবে দুইবার শোনা যাবে? কেন দুইবার শোনা যাবে? সিম্পল বিষয়, তুমি এটা হিসাব মানে চিন্তা করে দেখো যে এইখানে এটা কি একটা লোহার পাইপ, এবং লোহার পাইপের ভিতরে কি ফাঁপা অংশ। তাহলে ফাঁপা অংশে কি আছে? এটার ফাঁপা অংশে আছে হচ্ছে বায়ু আছে। বায়ু। আর এইটা কি লোহার, এটা কঠিন পদার্থ। তাহলে কঠিন পদার্থের মধ্য দিয়ে আমরা কি জানি? কঠিন পদার্থের মধ্য দিয়ে শব্দ দ্রুত যেতে পারে। তাহলে যখন আমি এখানে শব্দ করছি, তখন এই কঠিন পদার্থের মধ্য দিয়ে কিন্তু শব্দ আগেই পৌঁছে গেছে। দ্বিতীয়বার যখন যাচ্ছে, তখন সে কিন্তু এই যে বাতাসের মধ্য দিয়ে শব্দ যাচ্ছে, বাতাসের মধ্য দিয়ে শব্দ সাধারণত কঠিন পদার্থ থেকে তুলনামূলক কম বেগে সামনের দিকে অগ্রসর হওয়ার কারণে আমি কঠিন পদার্থ থেকে যে শব্দটা যাচ্ছে সেই শব্দটাকে আগে শুনতে পাচ্ছি, আর বাতাসের মধ্য দিয়ে যে শব্দটা যাচ্ছে সেই শব্দটাকে আমি পরে শুনতে পাচ্ছি। এটাই
ঘটনা হচ্ছে এটাই, আমরা অবশ্যই বুঝতে পারছি এবং এরকম ধরনের প্রশ্ন আমাদের তরঙ্গ শব্দ অধ্যায় থেকে যদি আসে তাহলে আমরা অবশ্যই সলভ করতে পারবো। আর এই প্রশ্নগুলো তোমরা এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলে তারা অবশ্যই এই প্রশ্নগুলোর অ্যান্সার বা এই প্রশ্নগুলোর যৌক্তিকতা তোমরা অবশ্যই ধরতে পারছো। এবং এটা যদি তোমরা মনে রাখো, এভাবে যদি তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারো তাহলে তোমরা অবশ্যই এই অধ্যায়ের এরকম ধরনের প্রশ্নগুলো তোমরা মানে খুব সুন্দরভাবে অ্যান্সার করে তোমরা সুন্দর একটা নাম্বার নিয়ে আসতে পারবে। পরবর্তীতে এই অধ্যায় সম্পর্কে আরও সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে কেমন ধরনের প্রশ্ন হতে পারে, বেসিক কী কী ধরনের জিনিস আমাদের শিখতে হবে সেসব বিষয় নিয়ে সামনে আমি তোমাদের সাথে আবার দেখা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।